সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৩১-৩২। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চুরে শহরতলীয় হাইওয়ের রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষেই। অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যারাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাসে দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড়ো হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিসটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন। সন্ধে হতে না হতেই মানুষের জনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পূর্ণ করে আজকেই নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা আন্ডার কাটিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভিং করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলছে কৃতিক। তবে এই মুহূর্তে ওর মুখের ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাহর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই। দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুসরত দিয়ে ভাইব্রেট ফোনটা সশব্দে বেজে ওঠে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাই খবর শুনেছিস? কৃতিক শুধালো, কি খবর? গলার আওয়াজে একরাশ উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও নেই। ভার্সিটি ক্যাম্পাস সায়েন্টিস্ট টিম কেউ ওর খবর জানে না। কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও জানে না। কোথায় পালালো বলতো ওই হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রত্যুত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখ গিয়ে, এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার কিডনি গুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। কৃতিক এমনভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলা হচ্ছে এখানে। কি আশ্চর্য! কৃতিকের কথায় অর্ণব আঁতকে উঠে বলল, কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃতিক ড্রাইভ করতে করতে ঠোঁটের কোণে একটা বিন্যস্ত কপট হাসি ধরে রেখে বলল, আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল, এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়ং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারতো। তা না করে তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেই দিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুকে ধুকে মারা গিয়েছে, আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃতিকের মোটেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ও বলল, যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তির্যক হেসে বলল, এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর ওপর চড়াও হলে তখন? মেয়েটাকে তো রেগে মেগে মেরেই ফেলবি তুই। অর্ণবের কথার পাশে কৃতিক বলল, কখনো এমন পরিস্থিতি এলে নিজেকে নিজে আঘাত করব আমি, তবুও ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, তোকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল, জ্ঞানদানের পর্ব শেষ হলে বল, কলটা রেখে দেই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিকপিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃতিক আবারও মন দেয় ড্রাইভিংয়ে। সেই দিনের পাহাড়ের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও অরুর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরে শহরের বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে অরুকে কল দিল, তখন বরাবরই ফোনটা বন্ধ বলছে।
এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে। কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকে অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হলে অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝপথে ব্রেক কষল কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে ডায়াল করলো অরুর নাম্বারে। কিন্তু না, ওরও কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এহেন কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করেই চড়াও হলো ওরুর ওপর। রাগের তোপে মনে মনে দাঁত খিচে বলল, তোকে একবার চোখের সামনে পেয়ে নেই অরু, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়েও কোনোভাবে অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফোঁস করতে করতে শেষমেশ কৃতিক কল লাগালো প্রত্যয়ের নাম্বারে। দু একবার রিং হওয়ার পরেই কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগে কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল ওকে, অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয় শুষ্ক ঢোক গিলার আওয়াজ ভেসে এলো। অগত্যায় আমতা আমতা করে বলতে লাগলো ও। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃতিক হুংকার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো। হোয়ার ইজ অরু? প্রত্যয় উল্টে প্রশ্ন করে শোধালো, ভাই আপনি কি ফিরেছেন? কৃতিক বলল, হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? প্রত্যয় ভয়ার্ত গলায় গায়েগুই করে বলল, তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল। অরুর মা, মামা মানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভলভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল, হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন কেন বলছো? ব্রেন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল, মানে আমি নিজেই একটু আগে শুনলাম ভাই। কৃতিক আর অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করল না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় ১০০-র উপরে গতি তুলে হাওয়ার বেগে হুশ করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পর্দাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি হচ্ছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে অরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এখন আরো ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সে কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে বেডসাইড টেবিলটা, তার উপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। এগুলো সেই বিকেলে এসে দিয়ে গিয়েছিল অনু। বলেছে সবকিছু পরে রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজদা ২ তলায় থাকে। তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে তারা এসে গেছে এতক্ষণে। অথচ অরু এখনো কৃতিকের দেওয়া পায়জামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টিয়ে কাঁদছে। কিভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এইরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি ওরও। অথচ যার জন্য এত হৃদয়ে হাহাকার, গত ১ সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। ফোন নেই তো কি হয়েছে, একটাবার কি বাসার নিচে আসা যেত না? অভিমান হলো অরুর, বেজায় অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুকফাটা কান্নার দল। কৃতিকের ওপর অভিমানের ঘর যখন পরিপূর্ণ ওর হৃদয়ে, তখনই অরুর মনে হলো, না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো, তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চাঁদে পাঠিয়ে দিত নিশ্চিত। যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হতো। পরে না হয় রাজকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরুর ভাবনায় সুতো ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কি রে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেতে অরু মনে মনে চিন্তা করলো, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়। আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। অরু, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলো। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে অরুর এমন অগোছালো বিমর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে বলল, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর উপরে রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক?
আবারও এতিম হতে মন চাইছে? ওরও এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখাদেখি করতে চাই না আপা। তুই প্লিজ একটু মাকে বোঝা। তোকে আমি সব বলবো। তার আগে তুই কিছু কর। অরু অনুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না। এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য। আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল, যদি বলি আমি কাউকে ভালোবাসি? অনু ভুরু কুঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপরাগ অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করতে সাহস পেল না আর। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে। অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটমিটিয়ে উঠে বলল, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর আমি মিথ্যা কথা বলছি না। তুই কিছু একটা কর আপা। আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকুতি মিনতি দেখে মন গলল অনুর। কিন্তু মায়ের সম্মানের তো একটা ব্যাপার আছে। তার ওপর মা অসুস্থ। এসপার ওসপার হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে তটস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে অরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনো বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। ওরা শুধু দেখেই যাবে। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল। মা সে কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আপার কথায় বেশ আশ্বস্ত হলো অরু। বুকের ভেতরটা অনেকটা হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে মানে চলে গেলে রাজকে ভালো মতে বুঝিয়ে বলতে হবে। তাহলে রাজই সবকিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে অরুর কান্নাকাটিতে একটু ভাটি পড়ল। অনু শাড়ি হাতে নিয়ে বলল, আই পরিয়ে দিই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেল চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমের শেখ এবার নিজে উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে। রাজও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্স কোটে তাকে বেশ সুদর্শন লাগছে। রাজ ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকান নাগরিক। সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্রী দেখতে আসায় কোনোরূপ ত্রুটি রাখেনি তারা, ভরপুর এনেছেন। তার উপর এসেছেও অনেকজন। পুরো বসার ঘর মানুষে গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময়ে আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনার। সে আর কেউ না, মিসেস অরোরা জায়ানের লিগ্যাল গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। আজমেরি শেখ দরজা খুলতেই চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপ অফিসিয়াল কাজেই তার আগমন। কিন্তু তার পরপরই প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবুও এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমেরি শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই তাচ্ছিল্যে হেসে বললেন, জায়ান কৃতিক চৌধুরী এইখানে? অহংকার ভাঙলো তবে? তা আগমনের কারণটা জানতে পারি? কৃতিক আজমেরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করলো। ওর পেছনে পেছনে প্রত্যয়। ভেতরের সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোর মিক্সড। কৃতিক জিভ দিয়ে গাল ঠেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত ডিভানের ওপর পায়ে পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বললেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ। অ্যাম আই রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসো না, আবার নিজের কোম্পানি দাবি করছো? কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বললেন, কি চাইছো কি তুমি কৃতিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃতিক বলল, ঝামেলা পাকাবো কেন আশ্চর্য? কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম শুরু করুন, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃতিকের কথায় আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কেন? আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমেরি শেখ ঠিকই বুঝলেন, যেই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছেন, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে।
তবুও চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সবকিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিস কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা। দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা উপশিরায় সেই টকবগে রক্তের উত্তাল ক্রোধ কোনোমতে ধামাচাপা দিয়ে পায়ের ওপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃতিক এই মুহূর্তে দুই আঙুলে কপাল ঘষতে ঘষতে অরুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্যাকগেটেড শার্ট। শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখে তীর তীর করে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছো কেন মা? আমরাই তো। একসময় এরাই তোমার আসল পরিবার হবে, এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনোরূপ খেয়াল নেই অরুর। ও তো এখনো কৃতিকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কি থেকে কি করবে সেই ভয়ে তটস্থ অরু। কৃতিক প্রথমে অরুর দিকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো। অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব। কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল, ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তির্যক স্বরে বলল, হাউ ডেয়ার ইউ! রাজ একটু সাহস দেখিয়ে বলল, শি ইজ নট ইউর প্রপার্টি। কৃতিক শক্ত গলায় জবাব দিল, ইয়েস, শি ইজ। কথাটা বলে কৃতিক রাজকে মারতে উদ্যত হবে, তার আগে প্রত্যয় অরুর থেকে রাজের হাত ছাড়িয়ে দিয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ, অরু বিবাহিত। কৃতিক ভাই অরুর হাজবেন্ড। প্রত্যয় শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমেরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবের ২ পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুঁকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপটাঘাত করল কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধনহারা হয়ে পড়ল মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা দুহাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ানকই না লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাতটা গুটাতে গুটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়ে অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলে অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না। আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি, এই কদিনে কি করতাম আমি? কৃতিক আর মারল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গলাটা চেপে ধরে হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কি মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? অরু কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙুলের ছাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেই দিকে একবার নজর দিল। তারপর অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের দুটো হাতায় একটানে ছিঁড়ে ফেলল কৃতিক। ওকে রেখে হঠাৎই ওর জামা কাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আঁতকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাত দিয়ে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে। উল্টে আমি ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে নিজেকে নিজেই।
কৃতিক কথা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃতিকের কি না কি হলো কে জানে। ও হুট করে অরুকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে কোচ্চা একটু বেশিই ঢাল ছিল অরুর ওপর। তবুও চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠছেন আজমেরি শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলশ্রুত শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি ওদের ডাকছি। প্রত্যয় বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ওর নিজেই এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল, এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল, খবরদার, আর একটা কথাও যদি বলেছেন। আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজব? আপনি আমাকে বলেননি কেন যে ওর এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভুরু কুঞ্চিত করে বলল, কি অন্যায় করেছে ওরও? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। অরু না হয় ছোট মানুষ, কিন্তু প্রীতিক ভাইয়া, সে তো আর ছোট নয়। তাহলে তিনি কিভাবে এটা করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন? আমার বোনের জীবনটা নষ্ট করলেন। প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ে সম্পূর্ণ বৈধতা আছে। তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বুঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জ্ঞান কৃতিকের সাথে সাথে। তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছি ছি বুলি আওড়াবে, সবাই কানাঘুষা করবে যে আজমেরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে গছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রূপে আমাদের তিন মা মেয়ের মরে যাওয়ার ছাড়া উপায় থাকবে না। কারণ সমাজে একঘরেদের কোনো স্থান নেই। অনুর এক নাগারে বলা হাজারটা যুক্তির পাশে প্রত্যয় আর কোনো যুক্তি খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাই ও সহসাই ওখানেই দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুপাশে দুটো ডিভানের ওপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরে তাদের মাঝে পুরোদস্ত নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার বোনগুলো খুব সাবধানে ঢেকে তবেই বেরিয়েছে অরু। নয়তো খানিকক্ষণ আগে পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে আসবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুইয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী, আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথমে পরিবেশটাকে আরো খানিকটা গুমোট করে দিয়ে আজমেরি শেখ বললেন, আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালে কৃতিক? কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল, ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিংক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ। দাঁতে দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরো অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি। কিন্তু বিশ্বাস করুন, একটুও লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায়, সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনে অগ্নিদৃষ্টিতে তাকালো অরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই। আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, ওটা আসলে ভালোবাসাই নয়। ইটস ইয়োর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমেরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টিয়ে বাহবা দিয়ে বলল, আপনি সত্যিই জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি ওরকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেশন, আনহেলদি রকমের অবসেশন। আর এটাই সত্যি। আর এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না, সেটা একান্তই আপনার ব্যাপার। বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃতিক।
অতঃপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে তার মানে সে বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে অরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারো সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করলো কৃতিক। অরুর বিয়ে হয়ে গিয়েছে। আজমেরি শেখ চাইলেও আরেক মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবেন না, কোথাও বিয়ে দিতে পারবেন না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতে অকস্মাৎ ক্ষেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথারি চর বসাতে লাগলেন মেয়ের দুগালে। হঠাৎ এভাবে এলোপাথারি থাপ পড়ে ওরর মাথায় চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবুও আজমেরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি। বেহায়া নির্লজ্জ নষ্টা, নিজে থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটুও লজ্জা করলো না তোর? মায়ের কথায় ওরও যেন আকাশ থেকে পড়ল। কি বলছে মা এসব? তার আর জায়ান্ট কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি। আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি! কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল ওরু। ওদিকে ওরুর কান্নার আওয়াজ কানে পৌঁছাতে দরজার কাছ থেকে পুনরায় তড়িৎ বেগে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে মেগে এদিকে এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল ওরু। ওর সামনে হাত জোড়া করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোড় করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আমি নিজেকে উপস্থাপন করব না, কোনো দিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আলতো চুমু খেলো। তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল, তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না তোকে, থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন। বিকজ আই হেটস ইয়োর টিয়ারস বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুরসত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। ওরু এখনো অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেলউডের গন্ধটা এখনো চারিপাশে করছে। এই তো একটু আগেও দুহাত দিয়ে অরুকে ছুঁয়েছিল সে। আর এখন সে কোথাও নেই, সবকিছু কেমন শূন্য। গলার ভেতরে দলা পাকিয়ে আছে অজস্র কান্নারা, যার দরুন নাকের ডগাটা বারবার ফুলে উঠছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনো ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল কৃতিক। কী বা বোঝালো ওই কঠিন কথাগুলো দ্বারা। রাতের শেষ ভাগ চলমান। চারিদিক ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকাশ ছুঁই ছুঁই কংক্রিটের ভাবনার বেশিরভাগ অ্যাপার্টমেন্টেরই আলো নিভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষ যাতায়াতের সরু রাস্তায় গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চলারও টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কি করেই বা থাকবে? এখন তো সবার ঘুমের সময়। রাতের এই শেষ প্রহরে মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা এইসব বিদেশি আমোদ ফুর্তি জোয়ার অত বেশি নেই। তার উপর পাশেই হাসপাতাল। তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতায় মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশমাত্র আগ্রহ নেই অরুর। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতায় একরতি ঘুম। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন শেষ রাত হয়ে ভোরের আলো ফুটতে চলল। তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নামমাত্র খাবার পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কি করে এবার খাবার মুখে তুলবে ও? মা আপা কেউই ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে তা ভালো করে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়। কেমন যেন সবার মাঝে উপস্থিত থেকেও নেই অরু।
মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্টসাধ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, সেই যে রেগেমেগে চলে গেল, আজ প্রায় ১ সপ্তাহ হতে চলল, আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না অরু। কারণ ও জানে, ঘরের চৌকাঠ মারলে সবাই ভাববে অরু কৃতিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আরেক অশান্তি। অরু আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবন দিয়ে তো কম ধকল আর গেল না। গত ১ সপ্তাহের অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করে কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে। লম্বা চুলগুলোতে চিরুনি চলে না বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে অরুকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়। তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল কৃতিক, ভেবে পায় না অরু। দিনে অন্তত ১০০ বার এসে টানা বারান্দায় উকিঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, অরুর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না। অরু কষ্ট পায়। ওর হৃদয়টা ব্যথায় টনটন করে ওঠে। অভিমানী কান্নায় ভেজে ওঠে চোখের পাতা। কৃতিকের ওপর একরাশ অভিমান করে অরু নিজেকেই নিজে কঠিন শর্তে এঁটে দিয়ে বলে, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব। হৃদয়ে মায়া দয়া বলতে কিচ্ছু নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটুও খারাপ লাগে না? আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে না ইচ্ছে করে, তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না। আপা মাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। অরুর অযাচিত অভিমানী মনের উত্তর দিয়ে যায় না কেউই। তাই পরক্ষণে আবার রেগেমেগে অরু নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকে আমিও আপনার কথা ভাববো না, একটুও ভাববো না। ঠিকই তো। সে যদি অরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল, তাও তাও যদি অরুকে একটাবার মনে না পড়ে, তবে অরুও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হাই, প্রেমে পড়লে কি আর এত শর্ত মনে থাকে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া লোকটার। তাই তো ফেটে পড়া অভিমানের কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজেই দেওয়া শর্ত ফর্ত জলাঞ্জলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতঃপর সেই চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক কিছুই দেখতে না পেয়ে তীব্র কান্নার জোয়ারে সেখানেই বসে পড়ে অরু। প্রহরের পর প্রহর কেটে যায়। অরুর অপেক্ষা শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে। তবু আশা হারায় না অরু। ওর মনে হচ্ছে কৃতিক সেদিনের ঘটনায় একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিকই চলে আসবে। কিন্তু আর কত? কৃতিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে অরুর শরীরের রন্ধে রন্ধে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তেই একটু একটু করে নিজেই খুন করছে নিজেকে, শুধুমাত্র জায়ান্ট কৃতিকের জন্য। সময় চলমান। দিনের আলো আর রাতের মাঝে তার প্রবাহ বিদ্যমান। এই আসে তো এই যায়। দেখতে দেখতে চোখের পলকে কেমন ১০ দিন পার হয়ে গেল। তবুও দেখা মিলল না কৃতিকের। এখন আর অভিমান হয় না অরুর, বরং কষ্ট হয়। ভীষণ কষ্ট। যেই কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনু আর আজমেরি শেখ ভেবেই নিয়েছে যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সবকিছু থেকে বেরিয়ে আসবে অরু। একটাবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লা ফতে। তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না, কৃতিকের এই অনুপস্থিতি ছিল অরুর হৃদয়ে এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জায়ান কৃতিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছুই এভাবে পোড়ায়নি অরুকে। অথচ কৃতিকের এই ১০ দিনের দূরত্বে অরুকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কি। কৃতিকের হাসকি কণ্ঠস্বর, কৃতিকের রাগ, কৃতিকের হাসি, কৃতিকের ছোঁয়া, কৃতিকের শরীরের মাতাল করা সুবাস কি না মিস করেনি অরু। এখন আর ভাবতে ইচ্ছে হয় না কৃতিক কেন আসে না। এখন তো অরুণ নিজেই সবকিছু ভেঙে চড়ে কৃতিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যে এই দহন আর সহ্য করতে পারছে না।
কৃতিকেরও কি ঠিক একই রকম যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে? ভাবছে অরু। মনে মনে বলছে, আপনিই তো এই দহন, এই যন্ত্রণা বোঝেন। তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার। হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই? হাহ! অষ্টাদশীর অবুঝ অভিমান। অলস দুপুরে খাওয়া-নাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল, তখনই রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর অরুর মাঝে খুব একটা ভাব নেই। যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকুই কথা বলে ওরা। এর বাইরে চোখাচোখি হলেও কোনো এক অজানা অপরাধবোধ ঘিরে ধরে দুজনকে। অনু রুমে এসে দেখতে পায় অরু বিছানায় ওপর হয়ে মরার মতো পড়ে আছে। লম্বা সিল্কি বাঁধনহারা চুলগুলো পুরো খাটে ছড়িয়ে। শরীরটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে মেয়েটার। কিসের এত কষ্ট এই একরতি মেয়ের বুঝে পায় না অনু। হয়তো বুঝতেও চায় না। তাই ও দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। অরু খেতে আয়। অনুর ডাকে শুয়ে শুয়ে জবাব দিল অরু। রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে তো ঠান্ডা হয়ে যাবে। এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই। কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসল অরু। অতঃপর অনুর কাছে এগিয়ে এসে জিভ দিয়ে অধর ভিজিয়ে একটু সাহস করে নিয়ে বলল, আপা, আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট। তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে। আমি কিভাবে দেব? ওরও একটু ভেবে বলল, তাহলে তোরটা দে। অনু সভুরু কুঞ্চিত করে শুধালো, কি করবি ফোন দিয়ে তুই? ওরও স্পষ্ট গলায় জবাব দিল, জায়ান কৃতিককে কল করব। অরুর কথায় ঝাঁঝিয়ে উঠল অনু। ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে তেতো গলায় বলল, জায়ান কৃতিক বলা বন্ধ কর অরু। কানে লাগছে আমার। উনি আমাদের ভাই হয়। অরু শক্ত গলায় বলল, উনি আমার স্বামী। উনাকে আমি শুধু কৃতিকও বলতে পারি। স্বামীকে ভাইয়া কেন বলতে যাব? এইরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর? যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্যায়াত স্বামী। অনুর ধারালো কথায় অরু ঘাবড়ালো না, বরঞ্চ সোজাসাপটাভাবে বলল, আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা। সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি আর পেছাতে পারবো না। তাহলে মরে যাব। অনু দাঁত কটমটিয়ে বলল, তাই বলে জায়ান কৃতিককে? মানুষটা একটা উগ্র মেজাজি লোক। ছেলে বুড়ো কাউকে এইটুকুনি রেসপেক্ট দেয় না। আমাদের মাকেই তো দেয় না। তাকেই ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি, তোর সাথে তো ভালোভাবে কথাও বলে না সে। তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে? অনুর কথায় অরু মনে মনে হাসে। অতঃপর মনে মনেই বলে, জায়ান কৃতিক রহস্যময় মানবাপা। উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি তার বিপরীত। একদিন সেটা তোরাও বুঝবি। অরু চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তি জড়ানো গলায় বলল, শোন অরু, ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসার পাগলামিতে মায়ের শরীরে যদি এইটুকুনি ত্রুটি হয়েছে, কিংবা মা আবার অসুস্থ হয়েছে, তাহলে তোর খবর আছে। অরু সঙ্গে সঙ্গে বলল, তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। অরুর কথায় অনু তেতে উঠে বলল, জায়ান কৃতিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি। আর কি মেনে নেব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেধে সেধে দরদ দেখাতে আসিস না। আমাকে একা ছেড়ে দে। অনু দাঁত কিরমিরিয়ে বলল, আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটুও বাধলো না অরু? আরো কি কি করেছিস কে জানে। নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এত সব কোথা থেকে আসছে? অনুর শেষ কথায় রক্ত চড়ে গেল অরুর মস্তিষ্কে। সেই দিন মাও একই কথা বলেছে। আর আজ আপাও আকারে ইঙ্গিতে বোঝালো কিভাবে ওকে এরা। আজ আর চুপ থাকলো না অরু। তেতো গলায় বলল, যদি করেও থাকি স্বামীর সাথে করেছি। পাপ তো আর করিনি। তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? অরু মিথ্যা কিছু বলেনি। কথাটা ভেবেই দমে গেল অনু। নিজেকে বারবার বসালো অরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছুর দাবি করত, তাহলে কি অনু ফিরিয়ে দিত? কখনোই না। অরুর বেলায় কেন সবাই বিমাতা সুলভ আচরণ করছে তাহলে? ওর দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি। তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে? অনু চুপচাপ মলিন মুখে কিছু ভাবছে দেখে অরু কমফোর্টার মুড়ি দিয়ে শুতে শুতে বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস। আমি ঘুমাবো। অনু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে অরু।
লম্বা চুলে চিরুনি টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পড়েছে ডার্ক কফি কালারের ফতুয়া আর লং স্কার্ট। নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কি বিষণ্ণতা মেয়েটার। ফর্সা উজ্জ্বল চেহারাটা গত 15টা দিনে কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে বহুদিন। নিজের মলিন চেহারাটার দিকে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল অরু। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়ে একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে নিল দুঠোঁটে। এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল অরু। আজ 15টা দিন হলো কৃতিকের সাথে দেখা নেই, কোনো খোঁজ নেই। এখন তো অরুর অভিমানের চেয়ে চিন্তা বেশি হচ্ছে। কোথায় গেল লোকটা? কেনই বা অরুর থেকে নিজেকে এতটা আড়াল করে রেখেছে? তাহলে কি সে আর অরুকে চায় না? কিন্তু কৃতিক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামলে নিব। এই তার সামলানো? এসব কথা ভেবে গতরাতে অরু ঠিক করেছে ও ভার্সিটিতে যাবে। তাতে মা যা বলার বলুক, আর যা করার করে নিক। এভাবে চার দেওয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকলে নির্ঘাত দম আটকে মরবে সে। তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটাই বেশি জরুরি। এভাবে ভালোবাসার লোভ দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি? জানতে চায় অরু। সেই উদ্দেশ্যে সকাল সকাল আজ বেরিয়েছে ও। মা অফিসে, আপা বোধহয় নিজের রুমে, সেই সুযোগটায় কাজে লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে অরু। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতেই সবার আগে আজও দেখা হয়ে গেল সায়নীর সাথে। অরু সায়নীকে দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে এগিয়ে আসতেই সায়নী অরুকে দেখা মাত্রই মুখ ঘুরিয়ে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। সায়নীর এমন বিদ্রূপ আচরণে ঘাবড়ালো না অরু। কারণ সেই দিন অরুও সায়নীর সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার উপর সায়নী জেনে গিয়েছে ওর পছন্দের জেকে স্যার আর কেউ নয়, স্বয়ং অরুর হাজবেন্ড। এত কিছু একসাথে জানার পর একটু একটু রাগ হওয়ারই কথা। তাই সায়নীর পেছন পেছন এগিয়ে আসতে আসতে অরু বলল, সায়নী দাঁড়াও, একটাবার আমার কথা শোনো প্লিজ। খুব বিপদে পড়েছি আমি। অরুর শেষ কথায় পা থেমে গেল সায়নীর। ও চোখ মুখ শক্ত করে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াতে আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল মুখের ওপর। মনে মনে বলল, এ কি হাল হয়েছে গুলোমুলো মেয়েটার? এতটা শুকিয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি। সায়নী দাঁড়িয়ে পড়তে অরু ছুটে এসে বলল, রাগ করে আসো এখনো? সায়নী বেশ ম্যাচিউরড। অরুর থেকে বয়সে কয়েক বছরের সিনিয়রই হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কিনা, তাই রাগ হলেও প্রকাশ করার প্রশ্নই ওঠে না। অগত্যায় সায়নী বলল, রাগ করেনি, কিন্তু এ কি হাল হয়েছে তোমার? এতটা শুকিয়ে গেলে কি করে? অরু সায়নীর কথাটা পুরোপুরি এড়িয়ে গিয়ে বলল, বলবো, সব বলবো। তার আগে তুমি প্লিজ আমাকে বলো, তোমার জেকে স্যার কোথায়? অরুর কথায় সায়নী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নাইস জোক অরু। তোমার হাজবেন্ড, অথচ খোঁজ জিজ্ঞেস করছো আমার কাছে। ইজেন্ট ইট ফানি? অরু না সূচক মাথা নাড়িয়ে অনুনয় করে বলল, আমি মজা করার অবস্থাতে নেই সায়নী, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না। আর একটু পরেই তো ওনার ক্লাস, আমি বরং খুঁজে নেব। অরুকে হয়রান আর ব্যতিগ্রস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এমন অবস্থা দেখে মন টলল না সায়নীর। ও আস্তে করে বলল, কি হয়েছে বলো তো তোমাদের? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসে না। আর তুমিও তো তার আগে থেকে। সায়নীর কথায় অরুর ভুরু কুঞ্চিত হয়ে গেল। ও মনে মনে বলল, কি বলছে সায়নী এটা? কৃতিক 15 দিন ধরে ভার্সিটিতে আসে না? কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়া লোক নন। আমি তো অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি? অরু ভাবছে দেখে সায়নী বলল, তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আবার বলো না যে নিজের হাজবেন্ডের কোনো খোঁজই জানো না তুমি। ওরু একটা শুষ্ক ঢোক গিলে অপরাধীর সুরে বলল, ঠিকই বলেছো তুমি সায়নী, আমি ওনার কোনো খোঁজই জানি না। পরক্ষণে কিছু একটা মাথায় আসতে অরু চট করে বলে ওঠে, তোমার ফোনটা একটু দাও না সায়নী। সায়নী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় অরুর হাতে। ফোন পেয়ে অরু কাপা হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলো তাতে। কিন্তু এবারও অরুকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল। কেটে গেল বললে ভুল হবে। ফোনটা পুরোপুরি বন্ধ। নিভু নিভু শেষ আশাটুকু হাতছাড়া হয়ে যাওয়াতে অরুর বুক কাঁপছে। কান্নারা দলা পাকিয়ে আটকে আছে গলায়। বাকশক্তি ক্ষীণ। জিহ্বাটা অযথাই তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়ছে। অরু একবার দুবার করে উদ্ভ্রান্তের মতো অসংখ্যবার ডায়াল করলো কৃতিকের নাম্বারে, কিন্তু প্রত্যেকবার সে একই বিরক্তিকর কথা, দ্য নাম্বার ইজ ক্লোজড। অরুকে এমন দিশেহারা হতে দেখে সায়নী শুধালো, আর ইউ ওকে?
অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি আমার মন মস্তিষ্ক হৃদয় কিচ্ছু ঠিক নেই। ভার্সিটি থেকে সবকিছু শিকড়ে তুলে শেষমেশ অরু গিয়েছিল কৃতিকের বাড়িতে। কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও কৃতিক নেই। অগত্যায় এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে অরু। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে পুরো দস্তর। প্রায় ২ ঘন্টার রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে অরুর। তার উপর সারাদিন না খেয়ে আছে, কিন্তু এখন খাওয়া যাবে না। চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে, কড়া কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুয়ে নিজের রুমে পা বাড়ালো অরু। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশের আগে বাদ সাধলেন আজমেরি শেখ। গলা উঁচিয়ে বললেন, নষ্টামো করতে গিয়েছিলে বুঝি? অরু হকচকিয়ে উঠে পেছনে তাকিয়ে বলল, কি বলছো মা? আজমেরি শেখ দুহাত বুকের উপরে ভাঁজ করে সাবলীল ভঙ্গিতে বললেন, আমার কাছে খবর আছে, তুমি জায়ান্ট কৃতিকের বাড়িতে গিয়েছিলে। মায়ের কথায় অরু চোরের মতো মাথাটা নিচু করে ফেলল। অতঃপর বলল, আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো, তোমার নোংরা মুখে মা ডাকবে না আমাকে। অরু কান্নাজড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামো করেছি আমি? আজমেরি শেখ কাটকাট গলায় বললেন, সেটা মুখে বলতে হবে না। ওদিকে মা মেয়ের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু। অরুকে এভাবে মায়ের সাথে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে। অগত্যায় অরুর দিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাইছিসটা কি অরু? আমাদের মা মরে যাক? অনুর কথায় অরু আহত সুরে বলল, কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি, আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি? অরু কাঁদতে কাঁদতে বলল, তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু স্বস্তি দে, আমাকে একটু বাঁচতে দে। অনু চোয়াল শক্ত করে বলল, তুই আগে আমাদের বাঁচতে দে, মাকে সুস্থ থাকতে দে। অরু বলল, কি করতে বলছিস আমাকে? অনু স্পষ্ট আওয়াজে বলল, কৃতিক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। অরু কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল। তারপর কাট আওয়াজে বলল, পারবো না। সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে গালে এসে হামলে পড়ল আরো একখানা চড়ের আঘাত। অরু এটার জন্যই অপেক্ষা করছিল। এটা খাওয়া হয়ে গেলে রুমে চলে যাবে সে। তাই করল। গালে হাত দিয়ে টলমলে চোখের পানিটুকু আড়ালে মুছে রুমে গিয়ে সশব্দে দরজা লাগিয়ে দিল। অরু চলে গেলে অনুও নিজের রুমে গিয়ে দরজার কপাট আটে। ওর মনটা যে খুব ভালো তাও নয়, বরং অতিরিক্ত খারাপ। গত 15টা দিন ধরে প্রত্যয়ের সাথে কথা নেই। অনু না হয় রাগ করেছে, তাই বলে প্রত্যয় কি একটাবার কল দিয়ে ওর খোঁজ নেবে না? এ কেমন ভালোবাসা তার? প্রত্যয়ের ওপর গভীর রাগটা যখন গভীরতর হয়েছিল, তখনই ঘটে গিয়েছে এই ঘটনা। অনু নিজের একরাশ রাগ আর বিরক্তির অজান্তে ঝেড়ে ফেলেছে ছোট্ট বোনটার ওপর। এটা অবশ্য নতুন নয়। অনু বরাবরই রকচটা স্বভাবের। হুটহাট রাগ উঠে যায় ওর, আর তার বহিঃপ্রকাশটাও হয় ভুলভাবে। সেই ভুল বহিঃপ্রকাশের বেশিরভাগ শিকারই হয় অরু। কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গিয়েছে। অনু নিজেই যেটা এখন বুঝতে পারছে। অনুশোচনা অপরাধবোধে গলা ধরে আসছে ওর। ও পড়েছে মহা দোটানায়, একদিকে বোনের অসহায়ত্ব আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য। কোন দিকে যাবে অনু? তাও মা কিংবা জায়ান কৃতিক কেউ যদি একটু নরম মনের হতো। দুজনই হচ্ছে টিট ফর ট্যাট। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ওদিকে এসবের মাঝে পিষে যাচ্ছে ছোট্ট অরুটা। অরুর জন্য এবার সত্যি সত্যি ভেতরটা পুড়তে লাগলো অনুর। অনু যখন অরুকে নিয়ে একরাশ অনুশোচনায় ডুবে আছে, ঠিক তখনই অযত্নে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে তার স্বরে। অনু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় প্রত্যয়ের নাম্বার। এতগুলো দিন বাদে আজ হঠাৎ প্রত্যয়ের কল পেয়ে ভেতরে ভেতরে খুশির হিড়িক পড়ে গেল অনুর। ও তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ হয়ে রইল। এপাশ থেকে সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে প্রত্যয় ডাকলো, হ্যালো, অনু শুনতে পাচ্ছ? হুম, বলুন। অনুর নরম সরম আওয়াজ পেয়ে প্রত্যয়ের বোধহয় ভালো লাগলো। ও খানিকটা আদুরে গলায় বলল, কেমন আছো সোনা? অনু অভিমানী সুরে বলল, কে খোঁজ নাই? প্রত্যয় নিজের অপরাধটুকু স্বীকার করে বলল, খুব বেশি ঝামেলায় ছিলাম, সব বলবো তোমায়। তার আগে ফোনটা অরুকে দাও। অনু ভুরু কুঞ্চিত করে বলল, অরুর সাথে কি কাজ আপনার? প্রত্যয় শাসন করার সুরে বলল, দিতে বলছি দাও, ওর সাথে জরুরি কথা আছে। অনু নাক ফুলিয়ে বলল, আপনি এতদিন পর বকা দেওয়ার জন্য কল দিয়েছেন তাই না?
প্রত্যয় বুঝলো অনুর অভিমানের ঘর পূর্ণ। প্রেমিক হিসেবে প্রত্যয়েরও তো একটা দায়িত্ব আছে প্রেমিকার রাগ ভাঙানোর। কিন্তু এখন তো হাতে সময় নেই। তাই ও খুব বেশি আদর দেখিয়ে বলল, আমার জান, আমার প্রাণ, আমার অনু, প্লিজ কথা শোনো। ফোনটা অরুকে দাও। তারপর আমি তোমার সাথে সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আর ঘুমাতে দেব না তোমায়। প্রত্যয়ের এমন আহ্লাদি কথায় গদগদ হয়ে উঠল অনু। এতক্ষণে রাগ টাগ সব হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই। ও লাজুক সুরে বলল, ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। তারপর আর এইরকম রিকোয়েস্ট করবেন না। মা জানলে খুব চটে যাবে আমার ওপর। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা করব না, এবার দাও। একটু ধরুন, আমি নিয়ে যাচ্ছি। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অবধি এক নাগাড়ে শাওয়ার ছেড়ে ভিজেছে অরু। নিজের সাথে নিজে না পেরে চিৎকার করে কেঁদেছে। শরীরের ব্যথা, মনের ব্যথা, সবকিছুতে জর্জরিত হয়ে আছে ও। হাত পাগুলো পানিতে ভিজে আরো ফ্যাকাশে হয়ে উঠেছে। অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডায় তিরতিরিয়ে কাঁপছে ছোট্ট শরীরটা। এক পর্যায়ে নিজের ভ্রম ছুটে গেলে জামা কাপড় পাল্টে মাথায় তোয়ালে জড়িয়ে নিজে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওরও। ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় টানা বারান্দায়। আকাশটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। দূর আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। হয়তো আজ রাতেও ঝড় আসবে। প্রচণ্ড ঝড়ে ভেঙে যাবে গাছপালা। সেই তীব্র ঝড়ের তাণ্ডবও হয়তোবা অরুর মনের ঝড়ের কাছে সামান্য। তখনও কংক্রিটের ভবনের কোনো এক তলা থেকে ভেসে আসছে বেসুরে গানের লাইন। রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে, হাই আলো যে জ্বলে না, আমি একলা আন্ধারে, বন্ধু বিব্রতি যে না, আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো, কোথায় দেখা যাও আমারে। গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতে অস্পষ্টে ওরু বলল, আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জায়ানকৃতিক? তুমিহীন আমিটা যে বিধ্বস্ত, বিমর্ষ আর পাগলপাড়া, সেটা তোমার অদেখায় রয়ে গেল। সেদিন তোমার বলে যাওয়া প্রতিটি কথার মর্ম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। নিজের অজান্তেই তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ। এখন তোমাকে যে আমার চাই চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পোড়াবে আমায় বলো? কত বোঝাবে তোমার মর্ম? পারছি না তো আর। এবার তো ফিরে এসো। অরুর নিদারুণ ভাবনার ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে অরু এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল, খাবো না আমি, যেতে পারিস। অনু বলল, খেতে ডাকার জন্য আসেনি, প্রত্যয় সাহেব কথা বলতে চাইছেন। অরু একদিকে চুল অন্যদিকে এনে পুনরায় তোয়ালে চালাতে চালাতে বলল, এখন কথা বলতে ইচ্ছে করছে না। বলেছে ইম্পর্টেন্ট কিছু, হয়তোবা কৃতিক ভাইয়া। অনু কথাটুকু শেষ করার আগে ওর হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিয়ে কানে ধরল অরু। এই মুহূর্তে খুব ভয় করছে ওর। শরীরটা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কোনো মতে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা গলায় অরু বলল, হ্যালো। অরুর প্রত্যুত্তরে ওপাশ থেকে প্রত্যয় আস্তে করে বলল, ভাই নিচে অপেক্ষা করছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ধপ করে মেঝেতে বসে পড়ল অরু। দু হাতে শক্ত করে চেপে ধরল নিজের ক্রন্দনরত মুখ। কাঁদতে কাঁদতে ক্রমাগত পা দুটোকে বাচ্চাদের মতো মেঝেতে ছুঁড়তে লাগলো ও। হুট করে হৃদয়ের ব্যথাটা তরতর করে বেড়ে গিয়েছে। অভিমানের ঝড়ে মস্তিষ্কটা ব্লক হয়ে আসছে। আজ আবারও কতগুলো দিন পর পেটের মধ্যে প্রজাপতি উড়ছে। ইচ্ছে তো করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই মেঝেতে বসে দুহাতে মুখ চেপে ধরে চোখের পানি ফেলছে অরু। অরুকে এভাবে কাঁদতে দেখে অনু আর কথা বাড়ায় না। ফোন হাতে নিয়ে চুপচাপ রুম ত্যাগ করে। অরু যখন নিচে আসে তখন রাত 12টা কি 1টা। চারিদিকে তীব্র ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টির মাথায় নিয়ে ভবন থেকে বেরিয়ে আসে অরু। ওর পরনে ফ্রক আর লেগিংস। ভেজা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, মাথার উপর বড় করে ঘোমটা টানা। নিচে এসে কৃতিক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পেল না অরু। শুনশান নীরব রাস্তায় শুধুমাত্র চোখে পড়ল একটা ব্ল্যাক মার্সিডিজ। অরু জানে এটা কার গাড়ি, তাই আর দেরি করল না, ছুটে চলে গেল গাড়ির সামনে। এতগুলো দিন পর কৃতিককে দেখার উত্তেজনায় হাত পা কাঁপছে ওর। সে সাথে হৃদয়ে ভার হওয়া অভিমান তো আছেই। অরু গাড়ির সামনে এসে দাঁড়াতে একটানে দরজা খুলে দিল কৃতিক। কৃতিককে দেখে হা করে তাকিয়ে আছে অরু। পরনে অফ হোয়াইট ব্র্যান্ডেড শার্ট আর ওভারসাইজ ব্ল্যাক ডেনিম দুটোই অগোছালো। কপাল জুড়ে আঁটোসাঁটো ব্যান্ডেজ, লম্বা ঘাড়, ছুঁই ছুঁই চুলগুলো আরো খানিকটা লম্বা হয়ে কপালে পড়ে আছে। বাম হাতের পিঠে এখনো ক্যানোলা লাগানো।
ওরও জানে না কৃতিকের কেনই এই হাল। তবে কিছু একটা আঁচ করতে পেরে ডুকরে কেঁদে ওঠে ওরু। বলল, এখনো বলবেন? মাইনর বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? কৃতিক মৃদু হেসে বলল, বেশি না, মাত্র ৩ দিন সেন্সলেস ছিলাম। পায়ের ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারি না। আজই ব্যান্ডেজ খোলা হয়েছে। আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে এসেছি। কৃতিকের কথা শুনে অরুর অপরাধবোধ তুঙ্গে উঠে যায়। ও কত কী না ভেবেছিল এই কদিন। অথচ কৃতিক কিনা হাসপাতালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। নিজের ওপর বড্ড রাগ হলো অরুর। অরুকে কাঁদতে দেখে কৃতিক বিরক্ত হয়ে বলল, ফ্যাস ফ্যাস করে কাঁদবি না তো একদম। তোর কান্না বিশ্রী লাগে। আমি কি মরে গেছি? আশ্চর্য। অরু নাক টেনে বলল, লাগলে লাগুক। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম সুরে বলল, বুকে আয়। কৃতিক কি বলল সেটা শোনার জন্য ওরও এবার চোখ তুলে তাকালো। ওরও এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক ভুরু কুঁচকে বলল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানো শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। ওরু তৎক্ষণাৎ বলে ওঠে, আমায় রেখে কোথায় যাবেন আপনি? অরুর কথায় কৃতিক গভীর চোখে তাকালে অরু পুনরায় মিনমিনিয়ে বলল, না মানে বৃষ্টি নেমেছে তাই। কৃতিক গম্ভীর গলায় বলল, কতক্ষণ ধরে বলছি বুকে আয়, কথা শুনিস না আমার? হ্যাঁ। কৃতিক আর কথা বাড়ল না। অরুর হাতে হ্যাসকা টান দিয়ে ওকে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করে গাড়ির ডোর লক করে দিল। সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকু। তবুও সোডিয়ামের টিমটিমে আলোয় কৃতিকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে অরু, যে এই মুহূর্তে ওর মুখের কাছে মুখ নিয়ে ওর দিকে মাতাল চাহনিতে চেয়ে আছে। কৃতিককে হুট করে এতদিন পর এতটা কাছে দেখতে পেয়ে কেন যেন এই মুহূর্তে প্রচণ্ড কান্না পাচ্ছে অরুর। খুশির কান্না। ও কাপা হাতে কৃতিকের গালে হাত ছুঁয়ে মনে মনে বলল, আপনাকে দেখার তৃষ্ণায় বুক ফেটে মরে যাচ্ছিলাম। তারপর হুট করে এক পশলা বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি। ধরা দিলেন হৃদয়ে। পুনর্জীবিত করে দিলেন আমার আত্মাটাকে। এ কোন মায়ের বাধায় পড়েছি আমি? অরু চুপচাপ কৃতিকের গালে হাত রেখে চোখের জল ফেলছে দেখে কৃতিক হিসিয়ে বলল, আই মিসড ইউ বেবি। তোর কি একবারও মনে পড়েনি আমাকে? অরু কি উত্তর দিবে ঠিক বুঝে উঠতে পারল না। তাই উল্টে প্রশ্ন করে বলল, আপনি ঠিক আছেন? হাতে এখানে ক্যানোলা লাগানো কেন? কৃতিক নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ডিসচার্জ করার আগেই বেরিয়ে এসেছি তো, তাই খোলা হয়নি। অরু পটু গিন্নির মতো করে ওকে শাসিয়ে বলল, এটা কি ঠিক হলো? আপনি এখনো ইনজুর্ড। কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, তোর কাছে ফিরে এসেছি, এবার ঠিক হয়ে যাবে। অরু চোখ দুটো বুজে কাপা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। কৃতিক অরুর ওড়নাটা সরিয়ে ওর লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের সুঘ্রাণে মুখ ডোবাতে ডোবাতে বলল, তোকে ছাড়া বাঁচতে পারলে তো? কৃতিকের কথায় অরুণ মৃদু হাসে। তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায়, ওর হৃদয়টাও এই মুহূর্তে পুরোপুরি শান্ত। বাইরে বৃষ্টি ছাপিয়ে ঝড় শুরু হয়েছে। ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। এমন ঝড়ো হাওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে অরুর। অথচ কৃতিক সেই গলায় মুখ ডুবিয়ে আছে, এখনো ছাড়েনি। অরু এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুজে সহ্য করছে সবকিছু। এক পর্যায়ে গগন কাঁপানো আওয়াজে হুট করে বাস পড়ল ধরণীতে। সঙ্গে সঙ্গে অরু ঘুরে এসে কৃতিককে জড়িয়ে ধরল শক্ত করে। অরু জড়িয়ে ধরাতে এতক্ষণে কৃতিক পার্থক্যটা বুঝতে পারল। অরু শুকিয়ে গিয়েছে অনেকটা। শরীরটা এইটুকুনি হয়ে গিয়েছে। কৃতিক এবার ভুরুকুঞ্চিত করে অরুকে নিজের থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বলল, এভাবে শুকিয়ে গেছিস কেন? কি হয়েছে এ কদিনে তোর সাথে? কৃতিকের কথায় অরু মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে ফুঁপিয়ে উঠল। অভিমানী কান্নায় ভেঙে পড়ে অস্পষ্ট সুরে বলল, কি হয়েছে সেটা তো আপনি ভালো বলতে পারবেন। সেই দিন কি কি সব কঠিন কথা বলে কোথায় যেন হারিয়ে গেলেন, আর না এলেন। দিন যায় রাত যায়, আপনি আর আসেন না। আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে আছেন কোথাও। আমার বুঝি কষ্ট হয়নি? অরুর কথায় কৃতিক যেন আকাশ থেকে পড়ল। ও অরুর গাল দুটোতে হাত চেপে চোয়াল শক্ত করে বলল, মাত্র কয়েকটা দিন আমি আসিনি বলে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা? আমাকে কি তোর এতটাই লেইম মনে হয়? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি নিজেই লুকিয়ে থাকব? এই বুদ্ধি তোর? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলি তুই? মাত্র 15 দিনে ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা যে আমার? অরু কাঁদতে কাঁদতে অভিমানের পসরা সাজিয়ে বসেছে। একে একে উগরে দিচ্ছে সব। কৃতিকের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে হেসকি তুলে অরু বলল, শুধু আসেননি তা তো নয়, একটা খোঁজ নেই, খবর নেই।
আপনার ফোনটাও বন্ধ। আপনি জানেন আমি আপনার বাড়িতে পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আপনাকে পাইনি। অরুর কথায় কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, খুঁজেছিস ভালো কথা, তাই বলে নাওয়া খাওয়া বন্ধ করে এভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করব কোথায়? পিচ্চি মেয়েদের বিয়ে করলে এই হয়, পরিস্থিতি বোঝে না, কিছু না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। অরু কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠে বলল, ইমোশন যদি বুঝবেনই না, তাহলে করেছেন কেন পিচ্চি মেয়েদের বিয়ে? আমি কি বিয়ে করার জন্য নাচছিলাম? অরুর এত কান্নাকাটি সহ্য হলো না কৃতিকের। ও অরুকে এক ঝাটকায় টেনে নিজের বাহুতে আগলে ধরে এবার নরম সুরে বলল, আমি কল্পনাও করিনি যে তুই আমার জন্য এতটা ডেসপারেট হয়ে যাবি। তাহলে জ্ঞান ফেরার পর অন্তত অর্ণবকে দিয়ে খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই এভাবে নিজেকে কষ্ট দিবি? অরুর উত্তর নেই। ও তো ফোপাতে ফোপাতে নাকের পানি চোখের পানি দিয়ে কৃতিকের শার্ট ভিজিয়ে ফেলেছে। কৃতিক সেসবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল, এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। ওরও এবার মাথা তুলে শুধালো, কোথায় যাব? তোর হাজবেন্ডের বাড়ি আছে, সেখানেই। ওরও আঁতকে উঠে বলল, কি বলছেন, এই ঝড়ের মাঝে এত রাতে? যাবি কি না? ওরও কিছু বলছে না দেখে কৃতিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমিও বা তোকে কেন জিজ্ঞেস করছি অযথা? তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না। সো, না, এর কোনো অপশন নেই। কৃতিকের কাণ্ডে ওরও হতবম্ব। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর। তাই একবার সবটা বোঝার জন্য নিজের দিকে তাকালো ওরও। পায়ের স্যান্ডেল, গায়ের ওড়নাটা ব্যাক সিটে পড়ে আছে, পরনে ফ্রক। বাইরে তুমুল বর্ষণ। পেছনে ফেলে এসেছে মা আর আপাকে। পাশে বসে দক্ষ হাতে ড্রাইভ করছে সবচেয়ে কাছের মানুষটা। আর ওরু এইভাবে তার সাথে স্বামীর বাড়িতে যাচ্ছে। অবশ্য জায়ান্ট কৃতিকের দ্বারা সবই সম্ভব। সান ফ্রান্সিসকো ছাড়িয়ে শহরতলি সেই নির্জন শুনশান রাস্তায় আসতে ঘটল বিপত্তি। গাছপালা ভেঙে পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। সামনে যাওয়ার কোনোরূপ উপায়ান্তর নেই। অগত্যায় কৃতিক ব্রেক কষল সেখানেই। পুরো রাস্তা জুড়ে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুতের লাইনচ্যুত হওয়ায় রোড লাইটগুলোও নিভে গেছে। চারিদিকের মানুষ তো দূরে থাক, একটা মশামাছিরও আনাগোনা নেই। অথচ বাইরে ঝুম বৃষ্টি। এমন একটা পরিবেশে আটকে পড়ে ওরুর গা ছমছম করছে। তাই ও মুখ কাচুমাচু করে বলল, এবার কি হবে? কৃতিক এবার অরুর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। তারপর গমগমে আওয়াজে বলল, অরু ব্যাক সিটে চল। অরু অবাক সুরেও শুধালো, কেন? আমি বলেছি তাই। অরু উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন? আপনার কি শরীর খারাপ করছে? কৃতিক বলল, হ্যাঁ, চল এবার। অরু আর কী বা করবে? কৃতিকের শরীর খারাপ লাগছে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেট খুলে ব্যাক সিটে গিয়ে বসল। কৃতিকও অন্য সাইড থেকে এসে গেট লাগিয়ে দিল। কৃতিক এসেছে দেখে অরুও নিজের জামা কাপড় থেকে পানি ঝাড়া বাদ দিয়ে ওর ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে বলল, কোথায় খারাপ লাগছে দেখি? কৃতিক তৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়েই অরুর হাতটা পেছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে ওর ওষ্ঠাধর দখল করে। কৃতিকের এহেন কাণ্ডে অরু বিস্ময়ে কিংকর্তব্য বিমূর্ত। ও নড়তে পারছে না, কৃতিককে ছাড়াতেও পারছে না। ওদিকে দম আটকে আসছে। একটা দীর্ঘ আর গভীর চুম্বন শেষে কৃতিক অরুর ঘাড়টা চেপে ধরে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, হার্টবিট, একবার তুমি বলে আপন সুরে ডাক। তোর মুখে তুমি শোনার ইচ্ছে আমার বহু বছরের। অরুর চোখ বন্ধ। কোনো মতে জিভ দিয়ে অধর ভিজিয়ে কাপা কাপা গলায় বলল, আপনি তো আমার অনেক বড়। কৃতিক হাসকি স্বরে বলল, সো হোয়াট? আমি তো তোর সব থেকে আপন। আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তাহলে আমাকে ডাকবি না তো কাকে ডাকবি? অরু এই মুহূর্তে পুরোপুরি কৃতিকের বশবর্তী। কোনো এক অদৃশ্য জাদু বলে কৃতিক ওকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। তাই অরুও কাপা কাপা কণ্ঠে বলল, আপনাকেই বলবো। তাহলে বল। অরু পরাজিত সৈনিকের মতো ছোট করে উচ্চারণ করল, তো তুমি? কৃতিক পুনরায় বলল, চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল। অরু এবার তাই করল। শুষ্ক ঢোক গিলে কৃতিকের চোখে চোখ রেখে রিনরিনে গলায় বলল, তুমি। অরুর লজ্জারাঙা মুখ দেখে কৃতিক নিঃশব্দে হাসল। অতঃপর এক টানে অরুকে নিজের কোলে বসিয়ে দিয়ে হাসকি স্বরে বলল, আই নিড ইউ অরু। আই ডেসপারেটলি নিড ইউ রাইট নাও। হবি না আমার? কৃতিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে ভ্রম ছুটে গেল অরুর। মুহূর্তে ভয়ের চোটে আত্মাটা শুকিয়ে গেল ওর। ক্রমাগত ছটফট করতে লাগলো কৃতিকের কোল থেকে নামার জন্য। কৃতিক এক হাতে অরুকে চেপে ধরে অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ছটফট করছিস কেন?
মার্সি তোকে আদরিত করব। অরু আতঙ্কিত সুরে বলল, আমার ভয় করছে। অরু কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃতিক নিজের হাতে লাগানো ক্যানুলাটা এক টানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোলো ওর হাত থেকে। অরু সেইখানটায় চেপে ধরে বলল, কি করছেন? এটা ডিস্টার্ব করছে। অরু এবার কম্পিত কণ্ঠে বলল, আপনি কি চাইছেন? কৃতিক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে অরুর দিকে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে। কৃতিকের নেশালো আওয়াজে কেঁপে উঠল অরু। তবুও অনেকটা সাহস সঞ্চার করে মিনমিনিয়ে বলল, আমার ভয় করে আপনাকে। কৃতিক এক টেনে অরুকে নিজের বুকের উপরে ফেলে দিয়ে বলল, ভয় কেন? অরু কাঁদো কাঁদো সুরে বলল, আপনি ডার্ক রোমান্স শোনেন সবসময়। কৃতিক অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে ধীরে ধীরে ওর জামার চেনটা খুলতে খুলতে বলল, দিস ইজ ইয়ার ফার্স্ট টাইম, সো আই উইল বি জেন্টাল বেবি। অরুর মাঝে ডুবে যেতে যেতে কৃতিকের মন বলছে, ঝলসানো রাতে এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। মধ্যরাতে আকাশ বাতাস ছাপিয়ে বর্ষণে মুখরিত ধরণী, সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় উত্তাল ঝড়ো হাওয়া, চারিদিকে কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিজটা এখনো সেইখানেই ঠায় দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলেও দুটো হৃদয়ে এলোপাথারি বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব আজ রাতে বোধহয় কমবে না আর। কৃতিকের অবাধ্য আচরণে ইতিমধ্যে ওরও বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন। এত মুসকে মুসকে হাসার কিছু নাই ভাই। এই ওরও ব্যাকসিটে আই, এটা আমি অনেক শুনেছি, আজকে পড়ে আমি এত পরিমাণে লজ্জা পাইছি। আল্লাহ, এত মুসকে মুসকে হাসে না। হাসা হলে এবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তো তাড়াতাড়ি। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।